প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয় পড়াবো। অধ্যায় ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর, অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। আমরা গত ক্লাসে বস্তুর উপর তাপের প্রভাব সম্পর্কে একটি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা লাইভ ক্লাসে উপস্থিত ছিলে। আজকে আমি দ্বিতীয় ক্লাস নেব। গত ক্লাসে কি পড়িয়েছি মনে আছে কি তোমাদের? হ্যাঁ, অবশ্যই মনে আছে। তাপমাত্রা এবং তাপমাত্রিক ধর্ম আর তাপের যে পদার্থের পরিবর্তন হয় সেটার সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছিল। আজ আমি তাপমাত্রার বিভিন্ন স্কেল, যেমন কোনো কিছু পরিমাণ করার জন্য যদি ওজন পরিমাণ করি, ভরের প্রয়োজন, দাঁড়িপাল্লার প্রয়োজন, কেজি কয় কেজি পাথর, 5 কেজি না 10 কেজি সেটা হয়। একইভাবে দৈর্ঘ্য যদি পরিমাণ করি, মিটার সেন্টিমিটারের প্রয়োজন হয়। একইভাবে তাপমাত্রা পরিমাণ করার জন্য সেরকম স্কেলের প্রয়োজন হয়। সেই স্কেলটা কি? যেমন আমরা জ্বর আসলে ফারেনহাইট ডিগ্রি বলি, যেন আমাদের শরীরের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু আবহাওয়ার তাপমাত্রা যখন বলি তখন বলি ডিগ্রি সেলসিয়াস। এখন আবহাওয়ার তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে, আবার ডিগ্রি ফারেনহাইট বলা হচ্ছে। আবার আরেকটা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে একক কেলভিন। সুতরাং এই যে বিভিন্ন স্কেল আছে সেটার আজকে আমি সমন্বয় দেখাবো, যে কিভাবে বিভিন্ন স্কেল থেকে আমরা সমন্বয় করে আমরা পরিমাণ করতে পারি। আমার লাইভ ক্লাস দেখা যাচ্ছে কি না? তোমাদের লাইভে একজন আছে, সুতরাং অন্যদেরকে একটু শেয়ার করে দাও যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, সুতরাং আমরা প্রথমেই জানবো যে সাধারণত সেলসিয়াস স্কেল দ্বারা আমরা সেলসিয়াস স্কেল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা পরিমাণ কিন্তু আন্তর্জাতিক পদ্ধতির তাপের একক হচ্ছে কেলভিন। আর কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত? যেমন আমরা ডিগ্রি সেলসিয়াসের ধরি 0 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ধরি 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরকম কেলভিন স্কেলে যে আবিষ্কার করেছে তার সর্বনিম্ন একটা স্থানাঙ্ক ধরা হয়েছে 273.15 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই যে ভিন্নতা আছে এবং সর্বোচ্চতা আছে সেটার একটা সমন্বয় আজকে দেখাবো। বিভিন্ন স্কেল লেখা আছে, তাপমাত্রা বিভিন্ন স্কেলের সমন্বয় সাধন করা। এর আগে আমাদের আরেকটু তথ্য জানতে হবে যে হিমাঙ্ক কি? হিমাঙ্ক হচ্ছে কোনো বস্তু তাপমাত্রা সঠিকভাবে নির্ণয়ের জন্য তাপমাত্রা স্কেল প্রয়োজন। সেই স্কেলটা মাপার জন্য দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরা হয়। যে তাপমাত্রাকে স্থির ধরা হয়, সর্বনিম্ন তাপমাত্রাগত, সর্বোচ্চ তাপমাত্রাগত, এই যে সীমাটা সেটা হচ্ছে হিমাঙ্ক। সুতরাং আমরা যদি হিমাঙ্কের দুইটা নাম বলি, একটা হচ্ছে স্থিরাঙ্ক দুইটি অংশ। স্থিরাঙ্ক কয়টি? দুইটি। একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এগুলির বিভিন্ন নাম আছে বিভিন্ন বইয়ে, আমরা ওইটাও আলোচনা করব। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন আমরা চলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কটা কি। আমি যদি একটা চিত্র আঁকি তখন কেমন হয়, চিত্রের মাধ্যমে যদি আমি সেটা ব্যাখ্যা করি, যে আমি যদি ডিগ্রি সেলসিয়াসের একটা স্কেল আঁকি, ডিগ্রি সেলসিয়াস এরকম একটা নল, যার সর্বনিম্ন একটা স্থানাঙ্ক আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ একটা স্থানাঙ্ক আছে 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং যে তাপমাত্রায় পানি বরফ হয় তাকে স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। আমরা লিখতে পারি, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, প্রমাণ
অবস্থায় যে তাপমাত্রায় প্রমাণ অবস্থায় যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে, বিশুদ্ধ বরফ গলে সেই তাপমাত্রাকে কি বলা হয়? নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। নিম্ন স্থিরাঙ্ক বলে। নিম্ন স্থিরাঙ্কের আরও কিছু নাম আছে, যেমন বরফ বিন্দু বা বরফ স্থির বিন্দু, বরফ বিন্দু বা হিমাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কের অপর নাম কি? বরফ বিন্দু বা হিমাঙ্ক। আমি আবার বলি, প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা বলতে এটা বোঝাচ্ছে যে চাপের উপর তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয়। যে প্রমাণ চাপে, এক অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে যায়। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গলে, সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো কি? নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক, যেটাই বলতে পারো, বা বরফ বিন্দু স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। ক্লিয়ার? তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি হবে? যেহেতু এটা বরফ গলে যায়, সেই গলা তরল যে পদার্থটা, পানিটা, সেটা অবশ্যই বাষ্পে পরিণত হবে। সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ফুটন্ত বিশুদ্ধ পানির যে তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হয়, আমি একইভাবে লিখি, প্রমাণ অবস্থায় ফুটন্ত বিশুদ্ধ পানি, ফুটন্ত বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়। ফুটন্ত বিশুদ্ধ পানি, ফুটতেছে পানি কিন্তু বাষ্প হচ্ছে না, এরকম হলে হবে না। অবশ্যই বাষ্পে রূপান্তর হতে হবে। যে ফুটন্ত বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়, তাকে কি বলা হয়? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কারণ এই দুটি সংখ্যা কিন্তু তোমাদের 1 নম্বরে আসতে পারে, এই জন্য লিখে দিয়েছি। সাধারণত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এখন যদি আমি ডিগ্রি সেলসিয়াস না বলে ডিগ্রি ফারেনহাইট বলি বা কেলভিন বলি, তখন কীরকম পরিবর্তন হবে? আমরা এখন চলো ওই 3টি স্কেলকে কিভাবে সমন্বয় সাধন করতে পারি। যে আমাদের প্রথমে 3টা স্কেলের চিত্র আঁকতে হবে। সেটা কি কি? প্রথম হলো ডিগ্রি সেলসিয়াস, 3টা স্কেল, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিন। এটার মাঝখানে দিলাম সি। একদম যদি 3টা চিত্র আঁকি আমি, এটা হলো, এটা দিলাম ফারেনহাইট। ফারেনহাইট কত? নিম্ন স্থিরাঙ্ক কত? 32 থেকে 212। আমি এটার কাহিনীটা বলবো। 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? এটা হবে ডিগ্রি। 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে যেটা আমরা স্কেল ব্যবহার করি, সেটা হলো কি? কেলভিন স্কেল, কে দিয়ে দিলাম। সেটা নিম্ন স্থিরাঙ্ক কত? 273 আগে ছিল 273 কেলভিন, এখন লিখছি 273.15। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 373.15। এই 3টি স্কেল। তা আমি এখানে দেখো সংকেত লিখে দিচ্ছি, এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। 3টা স্কেলের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তখন আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব? প্রত্যেকটা নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া আছে। এখন দেখো
যেমন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কয়টা দাগ? অবশ্যই 100টা দাগ আছে, 100টা খণ্ড আছে। এখন এটা দেখো 273 থেকে 373, এটার ভিতরেও কিন্তু 100টা দাগ আছে। সুতরাং আমরা কি পেলাম? ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি কেলভিন প্রত্যেকটার এই যেটাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলছি, মাঝখানে 100টা খণ্ড আছে। এটা তো 100 খণ্ড আছে, কিন্তু এটাতে কি আছে দেখো, 32 থেকে যদি 212 থেকে 32 বিয়োগ করো 180টা হবে। সুতরাং এটা একটু পরিবর্তন আছে। ক্লিয়ার? সুতরাং এখন যদি আমি এটাকে সমন্বয় সাধন করি, আমি একটু ওই সাইডে দেখাই তোমাদের, ওই পাশে যে ডিগ্রি সেলসিয়াসটা আগে লিখি। ডিগ্রি সেলসিয়াস সি, প্রথমে কি লিখতে হবে? সি ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 মাইনাস 0। আমি আবার বলি, বাংলা কথাটা লিখলাম না। সি হলো ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সমান। একইভাবে ডিগ্রি ফারেনহাইটে যদি আমরা কাজ করি, সেটাও দেখো উপরে লিখতে হবে ফারেনহাইট। নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 আর নিম্ন স্থিরাঙ্ক 232 সমান। যদি আমি কেলভিন স্কেলে যাই, সেটাও লিখতে পারি কে নিম্ন স্থিরাঙ্ক, উপরে হবে নিম্ন স্থিরাঙ্ক কে মাইনাস 273.15, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কী হবে? 373.15 মাইনাস 15। এই এখন দেখো বুঝতে পারছি কিনা? এই স্কেলটা কিন্তু বুঝতে হবে যে সি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সে একইভাবে সবগুলি লিখেছি। ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। কেলভিন নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। এখন যদি আমি যোগ বিয়োগ করি, যে সম্পর্কটা পাবো সেটা হচ্ছে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। ফারেনহাইট মাইনাস 332, এটা বিয়োগ যদি করি 0 বিয়োগ করে 9 আছে কত? 11 হবে। 9 3 আছে 11, 10 4 5 6 8 11, 180। আর এটা কি হয়? নিচে হবে 173.15। ক্লিয়ার? এ হলো তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা আমরা কি কাজে লাগবে? মনে করো তোমাকে বলা হলো যে আজকের আবহাওয়ার তাপমাত্রা কত? 31 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি তোমাকে বলি ফারেনহাইটে প্রকাশ করো, তখন আমরা এই দুইটা অংশ দিয়ে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবো। অথবা যদি তোমাকে বলা হয় তোমার শরীরে জ্বর আসছে, তোমার শরীরের তাপমাত্রা কত? আচ্ছা, তোমাদের কি দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করলে ভালো হতো। যাই হোক, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখতে যাতে ক্লিয়ার হয়। আমি কিন্তু নতুন কিছু লিখি নাই। দেখো দেখা যাচ্ছে এখন। এখন কি দেখা যাচ্ছে? একটু বেশি ক্লিয়ার মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি কি বলতে চাচ্ছিলাম যে তোমার যদি কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন আমরা কি জ্বর আসছে বলি। তখন যদি বলা হয় তোমার তাপমাত্রা কত, তখন আমরা বলি কি 100 ডিগ্রি সেলসিয়াস, 102 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস বলি, 102 ডিগ্রি বলি। কিন্তু আসলে কি 102 ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট, সেটা কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে ফারেনহাইট। থার্মোমিটারের যে স্কেলে তাপমাত্রা পরিমাণ করে সেটা হচ্ছে ফারেনহাইট। আর আবহাওয়ার তাপমাত্রা সেটা যদি যখন পরিমাণ করা হয়, সেটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করে। এই জন্য এই তাপমাত্রা স্কেলটা জানা খুবই দরকার, বাস্তব কাজে লাগে। আচ্ছা, যেমন আমাদের শরীরের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকত 98 ডিগ্রি ফারেনহাইট। এটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতে হয়, আমি যদি এটা করি এইভাবে যে সুস্থ মানুষের তাপমাত্রা কত হয়? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমি যদি বলি এটাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো, কিসে? ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো, সেলসিয়াস স্কেলে। অথবা লিখতে পারো সেলসিয়াস
স্কেলে প্রকাশ করো। ক্লিয়ার? এখন দেখো এখানে কার কথা বলছি, এক বলছি ফারেনহাইটের কথা, আরেক বলছি ডিগ্রি সেলসিয়াসের কথা। সেলসিয়াস বলতে এই দুইটা অংশের কথা বলছে, তার মানে আমার ওইটা দরকার নেই। হ্যাঁ, এখানে যদি আরেকটু কাজ করি, আরেকটু ছোট করতে পারি। দেখো প্রত্যেকটাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, এটা হয়ে যায় 5, এটা হয়ে যায় কত 3, 5 15, 30, 5 6 30। আচ্ছা 20 দিয়ে ভাগ তো, সরি 20 দিয়ে ভাগ করলে কত হয় 5, 20 দিয়ে ভাগ করলে কত হয় 5, 20 সঙ্গে 100, 5 আর 20 3 8, 5 3 8, 9, সরি 9 হবে, এটা 9 হবে। আর এটা হলো 273 15, এটা কত 5 হলো। তার মানে প্রকৃত সম্পর্ক হচ্ছে C/5 F - 22/9 আর এটা। ক্লিয়ার? তো আমার দরকার কোনটুকু, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল, তার মানে এই দুটো অংশ দরকার। ক্লিয়ার? সবার লেখা কমপ্লিট দেখা যাচ্ছে তো? আমি অংশটা মুছে দিই। এখন আমরা লিখব এই অঙ্কের জন্য আমরা জানি কি লিখব, ডিগ্রি সেলসিয়াস বাই কত 5, ফারেনহাইট -32/9। এখানে সির মান কত না এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন এফ এর জায়গায় আমরা 98.4 বসাই দিলে আমরা ডিগ্রি সেলসিয়াসে পেয়ে যাব। এফ এর মান কত 94.4 - 32/9। ক্লিয়ার? এই এখন তোমাদের আর গ্রহণ করে শুধু সির মানটা বের করলেই হয়ে যাবে। তোমরা একটু করে নাও, দেখো তোমাদের কেউ যদি থাকো আমাকে একটু মেসেজ করে দেখাও যে স্যার এটার উত্তর এত হবে। থ্যাংক ইউ ফর গুড। হ্যাঁ গুড, আমাদের এক স্যারের কমেন্টস লিখছে খুব ভালো হচ্ছে ক্লাস। আচ্ছা তোমরা উপস্থিত থাকলে আরও ভালো হতো ইনশাল্লাহ। আমরা এটার উত্তর কত হবে সির মান যদি আর গুণ করি, আমি সংক্ষিপ্ত আকারে করছি, তোমরা বিয়োগ করে 9 দিয়ে ভাগ করে 5 গুণ করে দিবে, তবে আমরা পাবো কত 36.89 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা যদি ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট স্কেলে থাকে সেটাকে আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে পারবো। সুতরাং আমাদের যদি বলে তোমাকে কেউ হঠাৎ করে বললো যে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার স্বাভাবিক তাপমাত্রা কত, তুমি অবশ্যই বলবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু তোমাকে বলা হলো যে ফারেনহাইটে বলছো ডিগ্রি সেলসিয়াসে বলো, তখন কি তোমার করে দেখতে হবে। আর যদি তোমার মনে থাকে যে 36.89 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু সহজে হয়ে যায়। ক্লিয়ার? কেউ এই কথা ভুল করো না যে 98.4 ডিগ্রি সেলসিয়াস তে ভুল হবে, কারণ আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে, তার মানে কি ফুটন্ত পানির মতো তোমার শরীরের তাপমাত্রা, কিন্তু ডিগ্রি সেলসিয়াস বলা যাবে না, ফারেনহাইট বলতে হবে। আর ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করলে এই কাজ আমাদের করতে হবে। আশা করি এটা তোমাদের ভালো করে বোঝানো হয়েছে, বুঝতে পারছো। এখন আসো আমরা নতুন একটা অংশে যাই। সেটা কি? সেটা হলো যে তোমাদের পরের অংশে দেখো আছে তাপ দিলে কঠিন পদার্থের প্রসারণ হয়। তাপ দিলে কিন্তু তরল পদার্থেরও প্রসারণ হয়, গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়, কিন্তু গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে চাপের কথা বলতে হবে, আয়তনের কথা বলতে হবে। আয়তন স্থির রেখে চাপের তাপমাত্রা পরিবর্তন করা যায়, আবার চাপ স্থির রেখে আয়তন পরিবর্তন করেও তাপমাত্রা পরিবর্তন করা যায়। সুতরাং গ্যাসীয় পদার্থের আলোচনা পরে। এখন হবে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থ আমরা কয় ধরনের মনে করতে পারি? যদি আমি বলি শুধু দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে, তার মানে দৈর্ঘ্য প্রসারণ। যদি বলি আমি দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে প্রসারিত হবে, তার মানে কি
ক্ষেত্র প্রসারণ। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? ক্ষেত্র প্রসারণ। আর যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই প্রসারিত হবে তখন অবশ্যই কি হবে? আয়তন প্রসারণ। সুতরাং এই তথ্যগুলি তোমাদের মাথায় রাখতে হবে। প্রসারণ কঠিন পদার্থের তিন ধরনের পদার্থের প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ, আমি লিখি কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ 1 নাম্বার। দৈর্ঘ্য প্রসারণ 2 নাম্বার। ক্ষেত্র প্রসারণ 3 নাম্বার। আয়তন প্রসারণ। ক্লিয়ার? তা আমরা আজকে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব। যদি তুমি একটা তথ্য ভালো করে বুঝো তো অবশ্যই বাকি দুইটা বুঝতে পারবে। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ নিয়ে যদি আলোচনা করি তখন কি আসে একটু খেয়াল করে ভালো করে, যে আমি যদি এরকম একটা দণ্ড নিই যার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ পরিমাণ আমরা করব না। একটা লোহার দণ্ডের কথাই চিন্তা করো, 5 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার একটা লোহা নিলাম, একে আমি তাপ দিলাম, বার্নারের সাহায্যে তাপ দেওয়া হলো। তখন কি হবে? এই বস্তুটা কি ঠিক থাকবে? না, কিছুটা প্রসারিত হবে। দৈর্ঘ্য বরাবর 2 সাইডে প্রসারিত হবে। আমি বোঝার জন্য শুধু এক সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, এইটুকু প্রসারিত হবে। সুতরাং এখানে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হবে সেটা কার উপর নির্ভর করে? সেটা নির্ভর করে দণ্ডের আদি দৈর্ঘ্যের উপর এবং কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছো। আগে কত তাপমাত্রা ছিল, আবহাওয়ার তাপমাত্রা, আর কত তাপমাত্রা দেওয়া হয়েছে, এই দুটার পার্থক্য। সুতরাং এই দুটা তথ্য কিন্তু মনে রাখতে হবে যে কোনো কঠিন পদার্থের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ দুইটা বস্তুর উপর নির্ভরশীল। সেটা পরীক্ষা করে জানা যায়। পরীক্ষা ছাড়া কিন্তু কোনো তথ্য ফিজিক্সে বা বিজ্ঞানে হয় না। সুতরাং যদি কোনো পদার্থের আদি দৈর্ঘ্য হয়, কোনো পদার্থের আদি দৈর্ঘ্য যদি আমি L1 দিই, কি দিলাম? L1, ঠিক আছে? তাপমাত্রা ছিল, আদি তাপমাত্রা ছিল, আদি তাপমাত্রা মানে কক্ষপথের তাপমাত্রা যেটাকে মনে করতে পারো, সেটা যদি আমি θ1 ধরি, আর এই বার্নারের সাহায্যে আমি তাপ দেওয়ার পরে যে তাপমাত্রা উন্নীত হলো সেটা হলো শেষ তাপমাত্রা, সেটা যদি θ2 হয়, তার মানে এখানে বলছি কি দৈর্ঘ্য বৃদ্ধিটা কার উপর নির্ভরশীল? দুইটা তথ্য, একটা হচ্ছে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার বৃদ্ধির উপর নির্ভর করে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন লিখি। কেন পরিবর্তন লিখব? কারণ তাপমাত্রা হ্রাসও পেতে পারে, তাপমাত্রা হ্রাসের অংশ আসতে পারে, বৃদ্ধিরও আসতে পারে। সেটা হলো ডেল থিটা, গ্রিক শব্দ, θ2 - θ1। এখন আর তাপমাত্রা দেওয়ার পরে শেষ দৈর্ঘ্য কতটুকু হলো সেটা যদি তোমার জানার প্রয়োজন মনে করে যে স্যার আমি শেষ দৈর্ঘ্য লিখতে চাই, তখন লেখো বস্তুর বা কোনো পদার্থের লিখি শুধু পদার্থের শেষ দৈর্ঘ্য, সেটা হলো L2। সেটা কত? L2। তো দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে? প্রত্যেকটার কিন্তু বৃদ্ধি হয়, পরিবর্তন হয়। দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য হ্রাসও পেতে পারে, বৃদ্ধিও পেতে পারে। এই জন্য লিখব পরিবর্তন, পরিবর্তন ডেল L, L2 - L1। এই তথ্যগুলি তোমাদের আগে বুঝতে হবে যে একটা পদার্থের আদি অবস্থানটা কি ছিল। আদি অবস্থান ছিল L1, আদি তাপমাত্রা ছিল, কক্ষ তাপমাত্রা ছিল θ1। যখন বার্নারের সাহায্যে তাপ দেওয়া হয় তখন শেষ তাপমাত্রা হলো θ2, আর তাপমাত্রার পরিবর্তন হলো ডেল থিটা। ডেল দা বুঝাইছে পরিবর্তনটা, এটা বৃদ্ধি হতে পারে, তাপমাত্রা হ্রাসও হতে পারে। সেটা হলো θ2 - θ1। পদার্থের শেষ, পদার্থ বলতে পারো, বস্তু বলতে পারো, শেষ দৈর্ঘ্য L2, দৈর্ঘ্য পরিবর্তন ডেল L, এত। এখন আমি আবার বলি, পরীক্ষা করে জানা যায় যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, আমি এই সাইডে নিয়ে নিই, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল L,
সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন দিচ্ছে, আমি বাংলা কথাটা লিখি নাই, তোমরা একটু লিখে নিও। আবার বলি যে কোনো পদার্থের বা কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য ও তাপমাত্রার বৃদ্ধির সমানুপাতিক। আবার বলি কোনো পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্য ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? দৈর্ঘ্য বাড়বে যদি আদি দৈর্ঘ্য বেশি হয়, তাপমাত্রা যদি বেশি হয় দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, একটা বাড়লে আরেকটা বৃদ্ধি পায়। সুতরাং আমরা জানি সমানুপাতিক বা গাণিতিক ভাষা বলা হয়, ফিজিক্সের ভাষা বলা হয় সমানুপাতিক, আর গাণিতিক ভাষা বলা হয় ভেরিয়াসেস। সুতরাং এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাইতে চাই তখন আমরা কি লিখি? যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবক লিখি। এখন লিখবো আমরা আলফা। দেখো এটা কিন্তু এরকম, আর এটা ফাঁকা বেশি রাখছি, দুটা কিন্তু ভিন্ন, তো মনে রাখো। বা এখানে যদি আমি আলফার মান বের করতে চাই, তো ডেল এলটা উপরে হবে আর আলফার সাথে যেটা দুটা থাকবে সেটা নিচে চলে আসলো। এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। সহগ মানে তো বুঝো নাকি? সহগ মানে সাথী। যেমন দেখো আমি একটা চিত্র আঁকছি, বেশি সুন্দর হয় নাই তাও বোঝা যাচ্ছে। সহগ মানে এই যে ফুটা ফুটার অংশ, সাথী, এই হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন যদি আমি এই দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে চাই তখন কিভাবে লিখবো সেটা একটু খেয়াল করো। দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন এখানে একটু ব্যাখ্যা বলি আমি, যে আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, নাম দিয়েছে যে আবিষ্কার করছে সে নাম দিয়েছে ইচ্ছা মতনে। আমি যদি আবিষ্কার করতাম অন্য নাম দিতাম, তাই না? যদি বাংলাদেশে হয়তো ক খ গ গ দেওয়া হয়তো, যেহেতু গ্রিক শব্দ বেশিরভাগ, কিন্তু আলফা বিটা গামা সব কি গ্রিক শব্দ। গ্রিক বা প্রাচীন সভ্য দেশ ওরাই আবিষ্কার করছে, তাই তাদের পছন্দ মতো নাম দিয়েছে, আফসোস করার কিছু নেই। এখন দেখো কোনো কারণে যদি আদি দৈর্ঘ্য L1 সমান 1 মিটার হয়, তাপমাত্রা ডেল থিটা সমান 1 কেলভিন হয়, মানে আমি যে দণ্ডটা নিলাম সেটা 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড নিচ্ছি। কয় মিটার দৈর্ঘ্যের? 1 মিটার দৈর্ঘ্যের। আর সেই দণ্ডের, মনে করো এটা 1 মিটার দৈর্ঘ্যের, এটাকে আমি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করছি। ডিগ্রি না কিন্তু, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করছি। এতে ডেল এল হয়ে গেল 1 মিটার। এতে ডেল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেল 1 মিটার। সুতরাং 1 একক দৈর্ঘ্যের তাপমাত্রা যদি 1 মিটার বৃদ্ধি করা হয় তবে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা লিখতে হবে না। আচ্ছা আমি আরেকটু বলি, এটা হোয়াট। এখন আবার বলি, কোনো দণ্ডের তাপমাত্রা 1 মিটার দৈর্ঘ্যের, কোনো বস্তুর 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করা হয়, যতটুকু বাড়ে, এটা হলো যত মানে কি কতটুকু বাড়বে সেটা ওই পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। আমি যদি কাঠের উপর যে পরিমাণ তাপ দিই, কাঠ 1 মিটার নিলাম, 1 মিটার লোহা নিলাম, 1 মিটার তামা নিলাম, একই পরিমাণ যদি আমি তাপমাত্রা দিই তবে তিনটা পদার্থের প্রসারণ কোনোদিনই এক সমান হবে না, কারণ তাপমাত্রা গ্রহণের ধারণ ক্ষমতা এক নয়। সেটা প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি যে তাপ যদি আমি লোহাতে দিই যতটুকু পরিবর্তন হবে, তাপ যদি আমি কাঠে দিই সেই ততটুকু পরিবর্তন হবে না, সেই জন্য যত লেখা আছে। আমি আবার বলি, যদি সংখ্যাটা লিখে দিই, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের
দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমি আবার বলি, 1 মিটার দৈর্ঘ্যের, মনে করো 1 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু নিলাম। কয় মিটার? 1 মিটার। এর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, ডেল থিটা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, এই যতটুকু বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে ওই পদার্থে দৈর্ঘ্য প্রসারণ সহগ। ক্লিয়ার? একইভাবে যদি দৈর্ঘ্য না হয়, যদি আমরা ক্ষেত্রফল নেই, সে একইভাবে আমরা বলবো যে 1 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ সহগ বুঝতে পারছো সবাই? দৈর্ঘ্য প্রসারণ সহগ কি ক্লিয়ার? সময় কত? কয় মিনিট আছে? 5 মিনিট। আচ্ছা, আমি বলি তোমাদের যে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেভাবে করা হয়েছে, সে একইভাবে যদি আমি ক্ষেত্র প্রসারণ বলি, আমি মুখে মুখে বলে দিব, বাড়ি কাজ দিব আমি ক্ষেত্র প্রসারণ। যে আদি দৈর্ঘ্য A1, তাপমাত্রা দেওয়া হয়েছে, আগে তাপমাত্রা ছিল θ1, তাপমাত্রা বৃদ্ধি করা হলো θ2, তাপমাত্রা শেষ তাপমাত্রা হলো θ2, তাপমাত্রা বৃদ্ধি কতটুকু হবে? ডেল থিটা হলো ডেল থিটা। তবে এই যে কতটুকু দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি পেল, সেটাও একইভাবে আমরা লিখতে পারবো যে আদি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে আদি ক্ষেত্রফল ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। এই তথ্যটাও তোমরা ওইটার মতন সাজিয়ে লিখবে। ডেল এ সমান, এখানে দিব বিটা, শুধু পার্থক্যটা কি? বিটা হবে। সুতরাং বিটা সমান কি হবে? ডেল এ A1 ডেল থিটা। ক্লিয়ার? আমি আগের অংশটুকু কিন্তু লিখি না, সেটা নিজের মতন লিখবা যে আদি দৈর্ঘ্যগত, আদি শেষ দৈর্ঘ্যগত ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল A1, শেষ ক্ষেত্রফল A2, আদি তাপমাত্রা θ1, শেষ তাপমাত্রা θ2, এবং তাপমাত্রা বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, সব লিখে ওটার মধ্যে গুছিয়ে লিখে শেষে এটা পেলাম। এখানে যদি আমি এই A1 এটা যদি 1 মিটার স্কোয়ার বলি, যেহেতু ক্ষেত্রফল হলো মিটার স্কোয়ার, দৈর্ঘ্য হলো মিটার শুধু, এটার তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, ডেল থিটা কত? 1 কেলভিন বৃদ্ধি করা হয়, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ডেল এ হোয়াট, মানে যতটুকু বৃদ্ধি পাবে তাকে ওই পদার্থে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ক্লিয়ার? তো আমার সংজ্ঞাটা কী হবে দেখো, একটু খেয়াল করো। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি, শুধু এই ক্ষেত্রফলের জায়গায়, দৈর্ঘ্যের জায়গায় শুধু ক্ষেত্রফল লিখতে হবে, আর মিটারের জায়গায় স্কোয়ার দিতে হবে, আর সব এক। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি, অনুরূপভাবে তোমরা ক্ষেত্র প্রসারণ সহগ লিখতে হবে। একইভাবে যদি আয়তন প্রসারণ সহগ লিখো, সেটা একই রকম হবে। আশা করি তোমরা ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ বুঝতে পেরেছো। সুতরাং বাড়ি কাজ থাকবে ক্ষেত্র প্রসারণ সহগ ও আয়তন প্রসারণ সহগ, এই দুইটা অংশ পড়বে। আর আজকে যা আলোচনা করছি সেগুলি অবশ্যই তোমাদের এই ক্লাস থেকে সব কিছু খাতায় লিখে মুখস্থ করে তারপর তৈরি হয়ে নেবে নিজে নিজে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।